আষাঢ় শ্রাবণের বৃষ্টি একবার শুরু হলে থামতে চায় না। এই রাস্তাটা তো খুব সুন্দর লাগতেছে। গাঙে কুমির আছে না? আচ্ছা নেন, আপনারা খান, আপনাদের বাড়ির ঘের। রাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাই, মোটরসাইকেল চালাতে খুব আরাম হবে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। ভাটা হচ্ছে। ঢাংমারি খাল, এর এক পাশে লোকালয় আর এক পাশে সুন্দরবন। সকালে একটু বৃষ্টি কমতেই সুন্দরবনের মানুষেরা নেমে পড়েছেন জীবিকার সন্ধানে। কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, পোনা। সুন্দরবনের এই খালটি ভীষণ বিপদসংকুল। প্রচুর কুমির রয়েছে এবং প্রায় কুমির মানুষকে আক্রমণ করে। তারপরও মানুষ নামে এই খালে। আমরা আছি ঢাংমারি খালের পাশের একটি ইকো রিসোর্টে। গত রাতে এসেছি, বৃষ্টির কারণে বের হতে পারিনি। সকালতেই আমরা বের হয়ে রিসোর্টটির আশপাশ দেখছিলাম। এটি ঢাংমারিতে। এই পশুরের ফলটা, ওই যে ফল, এই যে ফল পড়িছে, এগুলো বীজ না? বীজ মানে কড়া বীজ। এই মুখটা কোন রকম বসাই দিবি, এইছে একটু বসাই দিলেই ধরে বসবে, এইভাবে বসাতে হবে। সকাল থেকে বৃষ্টি কমছে, আমরা এই সুযোগে একটু হাঁটাচলা করছি। পুরো এলাকাটা অসাধারণ। এই রাস্তাটা তো খুব সুন্দর লাগতেছে। সারা রাত বৃষ্টি হয়েছে ভাই, দারুণ লাগছে আজকে। সকালবেলা বৃষ্টি হয়েছে, দেখ না চারপাশ একেবারে এই যে গোল ফল ঝকঝক করতেছে। গোল ফল দেন, ফুটবলের মতো গোল একদম। ওই দেন ফুটবলের মতো গোল। মোচাটা যখন হয় না, তখন একদম গোল, টেনিস বলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আনারসের মতো, টেনিস বলের মতো, এই জন্য এর নাম হচ্ছে গোল। খালের পাশেই ইকো রিসোর্ট, তার পাশে এলাকার যে সড়ক সেটি বেড়িবাঁধের উপর দিয়ে একেবারে মাটির সড়ক, হাঁটাও যায় না, চলা। গাঙে কুমির আছে না? কুমির তো আছে, কুমির সাথে মারামারি করি। কুমিরের সাথে মারামারি করেন? মাছ আমরা ছেড়ে দিয়ে গেলাম। আরে আমরা মাছ ছেড়ে দিয়ে গেলাম। আচ্ছা এই মাছ ধরে নিয়ে আচ্ছা নেন, আপনারা খান, আপনাদের বাড়ির ঘের। কাকু চিংড়ি মাছ কিনবো না, ওই শাক তুলে ভাজি করতাম। কাকু বাড়ি খাওয়ার জন্য নিচ্ছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাই, মোটরসাইকেল চালাতে খুব আরাম হবে। এখন খুব আরাম, হাঁটতে হবে না কাকু। ঢাংমারির যে ইকো রিসোর্টগুলো রয়েছে তার কথা অনেক আগে থেকে শুনছি, এবারই এই অঞ্চলে প্রথম এসছি আমি। এখানকার পরিবেশ নিয়ে এবং এর প্রভাব নিয়ে অনেক কথাবার্তা আছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তার আগে একটু রিসোর্টটা ঘুরে দেখব। এই হচ্ছে ইরাবতীর শুরু। না একদম সামনে যাই, ঘাট থেকে শুরু, নদী থেকে শুরু আর কি। এই যে শুরু করেছিল, গাছগুলো খুব সতেজ আছে। রুম আছে, এটা বেসিক্যালি আমরা থাকি। বুঝছি, ঝুপড়ি ঘর। এখানকার সবকিছুই সুন্দরবনের মতো, গোল গাছ থেকে শুরু করে বাকি যে গাছপালাগুলো রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা এখানে গেছেন তারা নিজের চোখে দেখেছেন এখানকার প্রাণ প্রকৃতির অবস্থা। সব মিলিয়ে অসাধারণ। সুন্দরবনের সবকিছুই মোটামুটি এখানে আছে। এখানে কি কি গাছ আছে কাকু? কেওড়া, কেওড়া মানে শৈলা, শৈলা। হ্যাঁ কেওড়া, কেওড়া গাছ তো দেই না, কেওড়াও তো দেখি না। হ্যাঁ গোল গাছ আছে ওই পাশে। গোল গাছ আছে। বাবা, নিচে এগুলো কি বাইন? বন উপকূলে বর্ষাকালে নিয়ম করেই বৃষ্টি হয়, তবে মাঝে মাঝে যেন আকাশটা ফুটো হয়ে যায়। মাঝে মাঝে বৃষ্টি শুরু হলে একটানা কয়েকদিন চলে। আমাদের এই সফরটি সেরকমই একটি বর্ষার সফর হচ্ছে। আমাদের সর্দার, এত সুন্দর বৃষ্টি হয়। হ্যাঁ, আমরা ইরাবতী রিসোর্টে আসছি, সময়টা ভীষণ উপভোগ করছি। আর আমাদের ট্রলারটি যেটি দেখছেন ঢাংমারি খালের একদম
মাছ বরাবর নোঙর করা। সেখানে আমাদের শহীদুল কাকু থাকছেন এবং ওখান থেকে আমরা মাঝে মাঝে চা আনিয়ে খাচ্ছি। মানে আমাদের ট্রলারে তৈরি যে চাটি সেটি আসলে কারোর সাথে তুলনা হয় না। শহীদুল কাকু ঘন ঘন ট্রলার থেকে আসছেন আমাদের জন্য চা নিয়ে। এই বৃষ্টির মধ্যে গরম গরম দুধ চা এক কথায় অসাধারণ। বর্ষা হলেও বন বিভাগ নিয়মিত টহলে রয়েছে। এদিকটা অবশ্য আমার হিসেবে আগের চেয়ে বন অপরাধ অনেক কমেছে, যদিও মাঝে মাঝে শিকারের খবর পাই। যাই হোক, আবার বড় বৃষ্টি নেমেছে, এক দৌড়ে ঢুকে পড়তে হলো ছাউনির নিচে। বৃষ্টি দেখতে দেখতে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি এই রিসোর্টগুলো যারা তৈরি করেছেন সেই উদ্যোক্তাদের সাথে। আমার 2 ছোট ভাই আছে এখানে, হীরা, ইমন। ভাইরে খুব সুন্দর হয়েছে। পর্যটকরা কোন মৌসুমটা বেশি পছন্দ করে? বর্ষাকাল। বর্ষাকালটা শীতকালের যে ফ্লো, সেই ফ্লোটাকে আসলে আপনি বলতে পারেন না। শীতকালে মানুষজন এমনি ঘুরতে যায়, দেয়ার ইজ নো রিজন। বাট এই ট্রপিক্যাল রিজনে বর্ষার চাইতে সুন্দর আর কিছু নাই। এবং মানুষজন যারা বর্ষার তাপ পেয়ে গেছে তারা এইটা আসলে ভূত থেকে ভূতে একটা ছড়াই গেছে। কিছু ক্লায়েন্ট বেজ আছে আমাদের যে বর্ষার জন্য ভাই বৃষ্টিটাই দেখতে আসে, বৃষ্টির সময়ই আসবো কিন্তু ভাই ব্যাপারটা এরকম। তারপরে যখন বৃষ্টি না হয় তখন হতাশ হয় না, খুব মন খারাপ হয়। এমনও হয়েছে বৃষ্টির ভেবে আসছে ভিডিওলে দেখে ফিরে যাচ্ছিল, বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আবার ফিরে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ট্রলারে উঠে চলে গেছে, চলে যাচ্ছে, আবার ফিরে চলে আসছে। আসলে এই আর সুন্দরবনের বৃষ্টি, এটার যে মাদকতা অদ্ভুত। আমি এই যে এটা তো ঢাংমারি খাল না, যখন ওই দস্যুদের নিয়ে কাজ করতাম এখান থেকে এই বরাবর সোজা রেখা টানলে হয়তো 8, 10, 12, 16 কিলোমিটার হবে। এর ভিতরের এই করমজলের আগা, ঝাপসির আগা, জংরার আগা, ভদ্রার আগা, ওইদিকে মোহাম্মদ আলীর দোয়া, মানে শিবসা দিয়ে যদি ঢুকি, এই যে এই অঞ্চলটা, এবং জংরার ভিতরে দিয়ে জংরা মরাপশুরের ভিতরে মাঝে পাশে একটা বিল আছে, আন্ধারিয়ার বিল। আন্ধারিয়ার বিলটা একেবারেই অন্যরকম, মানে ওখানে গেলে সুন্দরবন মনে হবে না, ওইটা একটা আলাদা জায়গা, একটা বিল। মিঠা পানির মাছগুলো আছে, জিএল মাছগুলো যেগুলো, ঠিক আছে, মিঠা পানির পুকুর আছে না, এটা বিল হয়ে থাকে। কিন্তু ওখানে আপনি কই মাছ পাবেন, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, গুলশা ট্যাংরা, মানে ইয়ের মতো হয় মাছ ওখানে, খইমুড়ির মতো ফোটে, কেমনে জানি। এই একটা বিল আছে, তারপরে হচ্ছে ট্যাংরার বিল আছে একটা, শালা নদীর ওই পাশে, ট্যাংরা, ছোট ট্যাংরা, বড় ট্যাংরা, হ্যাঁ ওইটা দিয়ে, ঠিক আছে। ওই অন্যরকম। আমি যখন আন্দারিয়ার বিলে গেছি এরকম বর্ষার সময় ডিঙি নৌকা নিয়ে, তো ওইখানে ওই বিলে ঢোকার খালগুলো খুব ছোট ছোট, মানে একমতো বলা যায় যে মানুষ কেটে 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 ওই জেলেরা যারা ঢুকতো, এগুলো অভয় আশ্রম, আগে থেকেও অভয় আশ্রম, কিন্তু মানুষ চুরি করে ঢুকতো আর কি। আর দস্যুরা যখন ছিল তখন এটা ডাল ভাত ছিল, তাই আমি আসা যাওয়া করতাম। আন্দারিয়ার বিলে আমি মানে পাঙ্গাস মাছ লাফাতে দেখছি, ভেটকি মাছ লাফাতে দেখছি, একটা মাছ আর এক মাছকে দৌড়াচ্ছে দেখছি, আমি অজগর সাপ দেখছি, আমি অটার দেখছি, কুমির দেখছি, এবং ওখানে কি নাই, আর বাঘ তো বাঘের জায়গায়, কিন্তু এই বিলের যে একটা আলাদা যাই হোক, ওইটা আবার পর্যটকদের জন্য মানে ওরকম না, ওটা খুব হেক্টিক, খুব কঠিন। আমি একটা এক্সপেরিয়েন্স বলবো, ঘাগড়ামারি ফরেস্ট অফিস, বেশ কয়েকবার আমি ফরেস্ট অফিসে বসছি। একদিন বিকালের কথা বলবো, সন্ধ্যার সূর্য ডোবার আধা ঘন্টা 40 মিনিট আগে, ঘন্টাখানেকের জন্য বসছি। আমি শখানেক ইরাবতী খেলতে দেখছি। ইরাবতী নামটার পিছনে কিন্তু বৈশিষ্ট্য এই মানে ইরাবতীর স্যাংচুয়ারিটা এইখানে, এই ঢাংমারির মুখ, এক্স্যাক্টলি, তাই না? আমি আগে দেখতাম, এত তো সচেতন ছিলাম না কোনটা কি, আমি ভাবতাম শুশুক ডলফিন, পরে না বুঝতে শুরু করলাম যে এটা কি জিনিস আসলে। আমি এখন ঢাংমারির মুখে এটা দেখি, ঢাংমারি খালের ভিতরে দেখি, জংরার মুখে দেখি, মরাপশুরের মুখে দেখি, শ্যালার মুখে দেখি,
ঠিক আছে, তারপরে ঘষিয়াঙ্গারির মুখ, হারবারিয়ার মুখ, এই যে জায়গাগুলোতে এই জিনিসটা প্রচুর দেখছি। হ্যাঁ, এখন মাঝখানে একটু কম মনে হয়েছিল, এখন আবার মনে হয় যেন বাড়ছে। হ্যাঁ, আর কুমির টুমির তো প্রচুর দেখছি। যে এই খালে তো খুবই রেগুলার, মানে সেই দিনও আমাদের এখানে একটা ছেলে আছে এই পাশেই 4-5 বাড়ি ডিসটেন্সে, ও কিন্তু মাছ ধরতে নদীতে নামছিল, ওকে কিন্তু কুমিরে ধরে নিয়ে গেছে। ওর মাথায় দাগ আছে, এখানে দাগ আছে, মানে আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, বুঝছি, দেখি আমি ওকে পাইলে ওর সাথে কথা বলবো। এখানে বেশ কয়েকজনের সাথে কদিন আগে মোশাররফ আসে প্রতিদিন, তাই না? মোশাররফ নামের একজনকে তো মেরেই ফেললো। হ্যাঁ, তারপরে জয় নামের একটা ছেলেকে দেখলাম। ভেরি রিস্কি ভাই, একদম লোকাল। আরে কয়দিন আগে, এই যে ঈদের আগে তো সুচিত্রা নামের একজনকে ঝাঁকি জাল খাওয়াচ্ছিল, ওই ধাপ করে ধরে নিয়ে গেছে ঈদের আগে। ঠিক আছে, কিন্তু এই এলাকার মানুষের লাইফস্টাইলটা চিন্তা করেন বা লাইফটা চিন্তা করেন, এই এদের কিন্তু এখানেই নামতে হচ্ছে, এরা জানে এখানে কুমির আছে, নামতে হবেই, দে আর টেকিং দ্যাট রিস্ক। ওই ঝুঁকি, আল্লাহ। আজকেও তো এই যে এই খালে জাল টানলো লোকজন, ওই পাশ দিয়ে দেখি ওই পোনার জাল টানতেছে, ঝাঁকি জাল খাওয়াচ্ছে। মানে মানুষের এটা বলি যে পেট আসলে মানুষকে নিয়ে যায়। এবং মানুষের পেটে খাবার না থাকলে এই অঞ্চলের এই সুন্দরবনে যাওয়া ঠেকানো যাবে না। ভাই আরো একটা যে আমি অন্যভাবে জিনিসটাকে একটু চিন্তা করি, চিন্তাটা হচ্ছে ধরেন এই এলাকা এখন 11-12টা রিসোর্ট রানিং আছে। এই রানিং রিসোর্ট গুলাতে যারা কাজ করছে সবাই হচ্ছে এলাকার লোকজন, 110-12টা ফ্যামিলি এখানে কাজ করে। এই লোকগুলাই কিন্তু এই রিসোর্ট গুলা হওয়ার আগে নদী পার হইতো, এই বিপদগুলোতে বেশি পড়তো। এখন কিন্তু এই লোকগুলা নদী পারই হচ্ছে না, পাই রাখতেছে না। আমি মেনে নিলাম যে এই রিসোর্ট গুলা হওয়ায় ইকোলজির ব্যালেন্স একটু হলেও নষ্ট হচ্ছে, কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন, মানে এটা যদি ইন্টেন্সিটি হিসাব করি, হ্যাঁ, তাহলে এটা মানে আরেকটা জিনিস হচ্ছে লাইফ রিস্ক এনিমোর। বিষয়টা হচ্ছে যে বিকল্প থাকলে মানুষ যাবে না, ওইটাই বলতেছি যে পেটে খাবার থাকলে, কোনোভাবে থাকলে মানুষ আর সুন্দরবন যাবে না, মেজরিটি, বেশিরভাগ। সুন্দরবনের পুরো পেরিফেরি ঘিরে, আমি একটা কথা বলি, সুন্দরবনের পুরো পেরিফেরি ঘিরেই যদি আমি রুবেল ভাই মানে বিকল্প কর্মসংস্থানের কথা চিন্তা করি, তাহলে ট্যুরিজম ছাড়া আর কিছু নাই ভাই। এর বাইরে আমি যে জিনিসটা লক্ষ্য করে অবাক হচ্ছি, আপনি দেখেন যেই টেরিটোরিয়ায় ট্যুরিস্টদের আনাগোনা একদম বাউন্ডারি থেকে শুরু করে অভয়ারণ্য, দিন যাচ্ছে সেখান থেকে কিন্তু ওয়াইল্ড লাইফ বাড়তেছে। এক্স্যাক্টলি, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমি খুব অবাক হচ্ছি ভাই। আমি গবেষণা টিমের সাথে ঘোরার কারণে রিমোট এরিয়া গুলোয় আমার টাচ করা হয়েছে, আমি এখানে ওয়াইল্ড লাইফ পাইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে। অথচ দেখেন কালাবগি প্রচুর পরিমাণে পাখি, বিরল প্রজাতির, একদম বাফি থেকে শুরু করে, বাফি থেকে শুরু করে, ঠিক আছে, আমাদের রাডি, ঠিক আছে, বিভিন্ন রকম পাখি কিন্তু এখন করমজল পাওয়া যাচ্ছে। ফটোগ্রাফারদের সবচেয়ে বেশি আকর্ষণীয় করমজল। কোথাও ওরা এরকম বলে যে সব জায়গায় বঞ্চিত করতে পারে, করমজল বঞ্চিত করে না। এত টুরিস্ট, ঠিক আছে, তার মানে একটা জিনিস পরিষ্কার, ঠিক আছে, টুরিস্টরা যে কিছু ক্ষতি করে না তা না, তার চেয়ে বেশি উপকার হচ্ছে। উপকার হচ্ছে কেন? পাহারা। অন্য এরিয়ায়, যে রিমোট এরিয়াগুলো যে পরিমাণ বন্য অপরাধ হয়, টুরিস্ট স্পটে সেটা হইতে পারতেছে ভাই। আমি যদি বলি যে এই এলাকায় যে পরিমাণ বিষ দিয়ে মাছ ধরা হইতো, এই এতগুলো রিসোর্ট হওয়ার কারণে তার পরিমাণ 1/3 হয়ে গেছে। এই খালে এত কুমির কেন এখন? এই রিসোর্ট গুলো হওয়ার আগে এই কুমির গুলো ছিল না, এত কুমির বাড়তেছে কেন? নিরাপত্তা এবং তার যদি খাবার পর্যাপ্ত না থাকতো, এখানে থাকতো না সে। ঠিক আছে, যাই হোক, এখন এটা তো আগে থেকেই ছিল, এই যে এইটা, তারপরে করমজল, জংরা, মরা পশুর ভদ্রা, এই পশুরের এপাশ ওপাশ, পশুর বাউন জুড়ে ওই যে বড় কুমিরগুলো দেখতাম আগে প্রায়। আমরা ওই একদম নিয়ম করে তারা ওই ভাটায়, সকালের ভাটায় ওই অমুক অফিসের খালে গিয়ে উঠে বসে থাকতো, গা শুকাইতো। ঠিক আছে, তো ওই জায়গায় সময়টা হয়তো আবার ফিরবে, দেখা যাক। আচ্ছা, আরো একটা বিষয় আমি আসলে বলতে চাই, ধরেন সারা পৃথিবীতেই আমাদের তো এখন ইন্টারনেটের যুগ, এভরিথিং ইজ অ্যাভেলেবল অন ইউর ফিঙ্গার টিপ। সো কি ডাকলো? বার্কিং ডিয়ার। হ্যাঁ, এখানে তো পুরাই বার্কিং ডিয়ারের এরিয়া। যেটা বলছিলাম মহসিন ভাই, সারা পৃথিবীতেই কিন্তু ফরেস্ট এরিয়াগুলোতে, রিজার্ভ ফরেস্ট এরিয়াগুলোতে কিন্তু নিয়ন্ত্রিত ট্যুরিজম আছে। হ্যাঁ, সো আমি যদি এখন ভাবি যে সুন্দরবনের এই যে আমরা কিন্তু দুই ভাবে ডিভাইড করি, বন বিভাগে ডিভাইড করে, অভয়ারণ্য, অভয়ারণ্যের বাইরে।
আমরা পাস পারমিশনের সময় তাই করি। যদি আমি অভয়ারণ্যই বলি আর অভয়ারণ্যের বাইরে বলি, তাহলে অভয়ারণ্যের বাইরে 3 মাসের জন্য এই যে ব্যানটা, এটা আমার কাছে কি এটা কি ইলজিক্যাল হয় না? বিষয়টা হচ্ছে কি যে এত কম্প্রিহেন্সিভ এই জিনিসটা, হ্যাঁ, এবং এটার যে অথরিটি, এটার অভিভাবক বন বিভাগ, এটার সাথে পানি আছে, মাটি আছে, পরিবেশ আছে, এটা আছে, সেটা আছে, মন্ত্রণালয় আছে, এটা একটা রামসার সাইট, হ্যাঁ, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল জায়গা, সবকিছু মিলায়ে আসলে সুন্দরবনটাকে নিয়ে সিদ্ধান্ত যেগুলো হয়, ওটা আমি বললাম যে বৈজ্ঞানিক ভিত্তিতে যদি হয় তাহলে ভালো। আমি বলি যে বিজ্ঞানীরা যদি এই সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্তের পিছনে যদি বৈজ্ঞানিক তথ্য থাকে, সেক্ষেত্রে আমার কোনো গবেষণা থাকে, সেক্ষেত্রে আমি মনে করি কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, এখন যদি আমরা একটা প্রশাসনিক নির্দেশনা দিয়ে দিলাম যে এই সুন্দরবন বন্ধ, হ্যাঁ, তো সুন্দরবন বন্ধ, ঠিক আছে, এই যে দেখতেছি বন্ধ, আসলে কি বন্ধ আছে? আমি তো অসংখ্য মানুষকে দেখতেছি যাচ্ছে আসতেছে ভিতরে। এই যে আমার এখন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের যেই এই যে বৈদেশিক বাণিজ্য, সেই বাণিজ্য শিফট হয়ে কি আমার এখন নদী পথে এটা লোড বাড়ছে না? বাড়ছে তো, অনেক বাড়ছে। তারপর এখানে যে আমার এখানে যে সিপোর্ট আছে, সেই সিপোর্ট থেকে কি 10 কিলোমিটারের মধ্যে এখন ওইটাকে আমরা অর্থনীতি ইন্ডাস্ট্রি, আপনি অর্থনীতি বাংলাদেশের আমরা অর্থনীতি বলতেছি, কেন বলবেন যে একটা ইন্ডাস্ট্রি ভিত্তিক অর্থনীতি? ওয়াই নট সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি? আপনি চিন্তা না, সেটা সেইভাবে তো চিন্তা করার একটা পলিসি মেকারদের ওইভাবে চিন্তা করা, উদ্যোক্তাদের ওইভাবে আগে আসা, এটাকে সিনক্রোনাইজ হওয়ার জন্য আমি বলছি সবকিছুতেই আসলে গবেষণা দরকার, শুধু মানে বন নিয়ে গবেষণা না, আমার প্রসপেক্ট কি, আমার সম্ভাবনা কোথায়, হ্যাঁ, কোথায় উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারে। উদ্যোক্তারা এখানে, আপনারা যেমন এখানে আসছেন হাতড়াইতে, আপনাকে কেউ বলে নাই যে আপনি এখানে এসে এটা করেন, তাই না? তো কাজে করছেন, ধাক্কা খাচ্ছেন, শিখছেন এভাবে। তো এটা যদি পলিসি মেকাররা যদি ওইভাবে করে, এই জন্যই আমাদের আসলে এত সমস্যা হয় আর কি। যাই হোক, আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি এখানে। আসলে সুন্দরবন ব্যবস্থাপনা খুব সহজ বিষয় নয়, অনেক অনেক কঠিন এবং জটিল বিষয়, অনেক গবেষণার প্রয়োজন, এবং একই সঙ্গে বন, বন্যপ্রাণী, জলজ উদ্ভিদ এবং প্রাণী, বিশেষ করে লবণ জলের যে প্রাণ বৈচিত্র্য, সেগুলো নিয়ে বিস্তর গবেষণার বিষয় আছে। সেই সাথে এর উপর নির্ভরশীল মানুষ এবং সুন্দরবনের উপরে আমরা কত রকমের চাপ দিচ্ছি, সেগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। আশা করি সেগুলো করা হবে। আমরা সারাদিন বের হইনি, দেখেন না অবস্থা। এখানে একটা ছুটির সময় কয়েকটা দিন কাটানো অন্যরকম একটা ব্যাপার। বাহ 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 বাহ, দারুণ। আজকে আর বের হওয়ার উপায় নেই, অন্তত বৃষ্টি যতক্ষণ না থামছে ততক্ষণ আমরা বৃষ্টি দেখতে থাকি। আপনারাও বৃষ্টি দেখতে থাকুন। আগামী দিন আবারও আমন্ত্রণ জানাচ্ছি। রাত 9টায় দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।